সুপ্রিয়, এবার তোমার কথায় আসছি, সেটা হচ্ছে তোমার ক্লাস 1 থেকে ক্লাস 12 সবটাই কি জেলা স্কুল? হ্যাঁ, আমার প্রাথমিকভাবে আমি একটি এখানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, বেসরকারি। আচ্ছা, তারপরে না একদম নার্সারি লেভেলে। তারপর কিছুদিনের মধ্যেই আমি জলপাইগুড়ি জেলা স্কুলে প্রবেশিকা পরীক্ষা তখন হতো, ক্যাট বলে, ক্লাস 3-তে। হ্যাঁ, ক্লাস 3-তে। তো সেই পরীক্ষা দিয়ে আমি জলপাইগুড়ি জেলা স্কুলে ভর্তি হই। তারপর আমার 12 অব্দি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবটাই জলপাইগুড়ি জেলা স্কুল থেকেই। এবং কার্যত আমি বলতে পারি, এখনো বলি, মানে আমাদের স্কুলের 150 বছর গেল, তুমি জানো। সেখানে আমি বলছিলাম যে মানে এই স্কুল না থাকলে আমি তো কিছুই নই, কিন্তু অনেক বড় বড় মানুষ বড় বড় জায়গায় যেতেন না। মানে আমাদের সমরেশ মজুমদারের স্কুল, ভাবতে পারছো, পিকে ব্যানার্জি। অবশ্যই। ফলে সেই স্কুলে নিশ্চিতভাবে আমি খুব মানে গর্বিত যে সেই স্কুলের আমি একটা পার্ট, হ্যাঁ, একটা ধুলোর মতো পার্ট হলেও পার্ট। তারপর এইচএস কমপ্লিট করে নিয়ে আমি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিয়েছিলাম, দুটোতেই পেয়েছিলাম। আচ্ছা, তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমি বেছে নিই এবং স্নাতক এবং স্নাতকোত্তর, অর্থাৎ আমার গ্র্যাজুয়েশন হিস্ট্রি, আমার ইতিহাস, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন প্রেসিডেন্সি থেকে। তারপর আমি খুব অল্প সময়ের জন্য CSSS বলে কলকাতায় একটা প্রতিষ্ঠান রয়েছে, এবং সেটা হচ্ছে সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, কলকাতাতেই পাটুলিতে। মাস্টার্সের পর সেখানে আমি একটা ছোট কোর্সে কিছুদিন কাজ করি, এবং মানে কাজ করি মানে পড়াশোনার লেভেলে থাকি। তারপরে আমি কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প, মানে গবেষণা প্রকল্প সমাজ বিজ্ঞানের, সেটা ICCSR থেকে অনুমোদিত, সেই প্রকল্পের সহায়ক হিসেবে মানে কাজ করেছি। তারপর আমি অতিথি অধ্যাপক হিসেবে বর্তমানে একটা বিশ্ববিদ্যালয়ে আছি। আচ্ছা, পিএইচডি আমি এখন শুরু করিনি, তবে পিএইচডি করব। নেট সেট কোয়ালিফাই করেছি। শুনেছি আমি, তুমি করবে আর কি। এটা কবে থেকে শুরু হতে পারে তোমার? এবছর শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা করবে কোত্থেকে এই পিএইচডিটা? যেখানে পাবো এখন। আচ্ছা, ওটা আস্তে আস্তে হবে। মাধ্যমিক তোমার হচ্ছে 2016 মাধ্যমিকে তোমার একটা গ্লোরিয়াস রেজাল্ট, যারা আমরা জানি তোমাকে, দুর্দান্ত রেজাল্ট। আমাদের খুব এটা আমরা কেউ সারপ্রাইজ হই যারা তোমাকে চিনি যে সুপ্রিয় এরকম করবে আর কি। আমার এখনো মনে আছে সুপ্রিয়, সেই আমাদের মাস্টার বাড়িতে একটা প্রোগ্রাম হতো, ওয়ার্ড উৎসবে এসো আলোর বৃত্ত করি, সেখানে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতাম, এবং আমরা আশা তো সুপ্রিয় কখন বলতে উঠতে। এটা তুমি হয়তো ভাবছো যে আমি বাড়িয়ে বলছি, এতটুকু বাড়িয়ে বলছি না, নট ইভেন দ্যাট টাইম তুমি তখন কোনো পলিটিক্যাল লিডার, মানে পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত ছিল না। তারপরে আমি বিভিন্ন অনুষ্ঠানে আগে শুনতাম যে সুপ্রিয় কি উঠবে, সুপ্রিয়র কি এখন বক্তব্য শুনবো, সুপ্রিয় কি এখন বলবে। তো যাই হোক, সেই ছেলেটি মাধ্যমিক দিল, দুর্দান্ত রেজাল্ট করলো। অনেকেরই এক্সপেকটেশন ছিল সুপ্রিয় সায়েন্স নিয়ে পড়বে, কিন্তু সুপ্রিয় সবাইকে চমকে দিয়ে আর্টস। ওয়াই? আমি প্রথম কথা বলবো এর পেছনে, এটা খুব মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমি এর পেছনে বলবো যে দুটো কারণ। এক হচ্ছে আমার পছন্দের যে অভিমুখটা, সেটা ততদিনে সমাজ বিজ্ঞানের সঙ্গে বা সাহিত্যের সঙ্গে বেশি জড়িয়ে গেছে বিজ্ঞানের তুলনায়, সেটা একটা। কিন্তু এটাও অনেকের হয়, তারপরেও তারা সায়েন্স নেয়, কেমন? তো এই জায়গাতে আমি খুব খুব বেশিভাবে সাপোর্ট পেয়েছি, খুব বেশিভাবে মানে কনফিডেন্স পেয়েছি আমি বলবো, সাপোর্টের চাইতে। সেটা হচ্ছে আমার মাস্টারমশাইদের থেকে। ওই যে বললাম জেলা স্কুলের মাস্টারমশাই, ইভেন সায়েন্সের অনেক মাস্টারমশাই, আমি নাম করতে চাইবো, তোমারও খুব পরিচিত কৌশিক বাবু, কৌশিক শিকদার, তিনি জীবন বিজ্ঞানের শিক্ষক এবং আমার অত্যন্ত প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। তিনি আমার কি বললেন? কৌশিক স্যার, আমি যখন বললাম কৌশিক বাবুকে বুঝিয়ে, যে মানে বুঝিয়ে বলতে আমার সাবমিশনটা আমি যখন রাখলাম, তখন তিনি বললেন যে ওরকম কোনো নির্দিষ্ট বিষয় তোমাকে পড়তে হবে এমন কোনো বিষয় না, মানে এই তুমি অঙ্ক নিয়ে পড়লে সাফল্য আর বাংলা নিয়ে পড়লে ব্যর্থতা, এর কোনো মানে ফর্মুলা নেই। আচ্ছা, হ্যাঁ, বরং যে বিষয় তোমার ভালো লাগবে, কিন্তু সেই বিষয়ে জব মার্কেটের দিকে নজর রেখে, সেই বিষয়ে প্রসপেক্ট, সুযোগগুলো সম্পর্কে সম্যক ধারণা রেখে তুমি যদি সেই বিষয়ে সত্যি সত্যি সাবজেক্ট এক্সপার্ট হিসেবে গড়ে ওঠো, তাহলে সমস্ত সাবজেক্টের এক্সপার্টদেরই বাজারে কাজ আছে। আচ্ছা, হ্যাঁ, এবং এই কনফিডেন্সটা সেই সময় একটা 16 বছর 17 বছরের ছেলেকে জোগানোটা অত্যন্ত বড় কথা ছিল। বাড়ি প্রাথমিকভাবে একটা দোলা চলেছিল, পরে কিন্তু স্বাভাবিকভাবে, আমি আরেকজনের কথা না বললে এখানে খুব পাপ হবে, আমার ইতিহাসের মাস্টারমশাই, মানে যার হাত ধরে আমার ইতিহাসের অন্য ধারণাগুলো তৈরি হওয়া, অরুণ কৃষ্ণ ঘোষ আমাদের জেলা স্কুলের টিচার। এবং আমি শুধু হয়তো দুটো নাম করলাম, সবাই মানে জেলা স্কুল, মানে আমি বলছি যে শিক্ষক এখানে কৌশিক শিকদার একটা নাম, অরুণ কৃষ্ণ ঘোষ একটা নাম, কিন্তু আসলে জলপাইগুড়ি জেলা স্কুল আমার কাছে সেই শিক্ষক। আমাদের সেই সময় প্রধান শিক্ষক ধীরাজ বাবু, তার কথা না বললে হবে। ফলে একের পর এক নাম, কিন্তু অ্যাজ এ মানে ফ্যামিলি,
স্কুল আমাদের কাছে না, মানে আমি বলছি আমি রিজু সার্থক আমাদের যে ব্যাচটা গ্রন্থন তুমি চেনো, আমাদের যে ব্যাচটা সেখানে স্কুল আমাদের কাছে স্কুল ছিল না। কারণ আমরা 5টা অবধি যদি এমনি 4টে অবধি ক্লাস হতো, আমরা স্কুলে 6টা অবধি খেলতাম, তারপর এসে নিয়ে ওই আধা ঘন্টা বাড়ি থেকে আবার একটা টিউশন, সেখানে ওই একই বন্ধু। ফলে এই বন্ধু বান্ধব শিক্ষক এই সবাই মিলে একটা পরিবার ওই কাটিয়েছি। এবং আমি মনে করি যে তার এরপর জীবনে কি হবে জানি না, কিন্তু এই 25 বছর মানে ফার্স্ট কোয়ার্টার অফ মাই লাইফ, এই ফার্স্ট কোয়ার্টারের মধ্যে স্কুল জীবন আমার কাছে সবচেয়ে স্মরণীয় হয়ে থাকে। এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সেই 2016 মানে বেশি দিন না, এবং 2000-এর পর থেকে একটা ব্যাপার, আমি 1994 মাধ্যমিক ব্যাচ, তার আগের থেকেও একটা ট্র্যাডিশন ছিল যে সায়েন্স না নিলে ফিউচার গড়ে উঠবে না, ইঞ্জিনিয়ার বা ডাক্তার না হলে পরে আর কি হলাম, টিচার কি বা হতো। তো সেই সময় দাঁড়িয়ে ইটস এ বোল্ড ডিসিশন আমি বলবো যে তুমি স্যার যেটা বললেন কৌশিক স্যার যে ফিউচারটাকে সামনে রাখো, কি করবে। তা তোমার মনে এই দোলচালটা ছিল না কি যে আমি ইঞ্জিনিয়ার হচ্ছি না, আমি ডাক্তার হচ্ছি না, আমি অন্য একটা প্রফেশনের দিকে যাচ্ছি, কারণ দিনের শেষে কিন্তু প্রফেশনটা গুরুত্বপূর্ণ তুমি যতই বলো। হ্যাঁ, তো তখন তুমি কিভাবে নিজেকে মোটিভেট করলে যে আমি হিস্ট্রি নিয়ে পড়বো বা আমি জিওগ্রাফি নিয়ে পড়বো, আমি আর্টস নিয়ে পড়বো, কিন্তু আমার লক্ষ্য এটাই হবে? না, তখন তো অত কিছু বুঝিনি, তখন প্রথমে মানে আমি অত কিছু বুঝিনি বললাম কারণ যে পরে কি কি বুঝেছি সেটা তোমাকে একটু বলবো বলে। আর তখন যেটা আমার মনে হয়েছিল যে বিজ্ঞান নিয়ে পড়লে আমি হয়তো দিনের শেষে একটা মানে 4 বছর কমপ্লিট করে হয়তো একটা ক্যাম্পাসে একটা কোথাও চাকরি করব, কিন্তু ততদিনে না আমার মধ্যে আমি দেখবে, আমি যদি ভুল না করি 2017-তে ক্লাস 11-এ আমি ওই তুমি বলছিলে বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি এরকম করে একটা রাজ্য স্তরে আমি জিতেছিলাম। হ্যাঁ, তার আগেও জিতেছি, কিন্তু 11-এ একটা প্রতিযোগিতা সরকারি স্তরে মানে পশ্চিমবঙ্গ সরকার থেকে আয়োজিত, আমি সেখানে জিতেছিলাম। এবং সেই জেতাটার পরে আজকালে খুব সম্ভবত 2017 জুন বা জুলাই মাসে একটা আমার প্রতিবেদন বেরোয় বা একটা ইন্টারভিউ মতো বেরোয়। তো সেখানে আমাকে যে পার্থদা মানে তখন যিনি সাংবাদিক ছিলেন, এখনো আছেন, তিনি প্রশ্ন করেছিলেন যে তুমি এরপর কি ভাবছো বা ইত্যাদি। তো ততদিনে না আমার মধ্যে একটা সেন্স অফ আমি কি চাইছি বা আমি কি ভাবছি এইটা মোটামুটি একটা গড়ে উঠেছে। এবং সেই যে গড়ে ওঠাটার মধ্যে রাজনীতি কোথাও না কোথাও রয়েছে। হ্যাঁ, এই যে আমি রাজনীতির দিকে যেতে চাই বা সংসদীয় রাজনীতির দিকে আমি কাজ করতে চাই বা পাবলিক লাইফে থাকতে চাই, এই জাতীয় বিষয়গুলো ক্রমশ তখন স্পষ্ট হয়ে যাচ্ছে। কোন সময়? আমি বলছি যে 2016-র মধ্যে মোটামুটি আমি মানে শুরু করে দিয়েছি ভাবনা, আগে 11 ক্লাস 11-এর পুরোটা এরকম। ফলে আমি তখন দেখবো ওই সময়টা আমি কিছুটা কনসিয়াসলি চাইছি সামাজিক কাজে নিজেকে জড়িয়ে ফেলতে বা কিছুটা প্র্যাকটিস করতে, কিছুটা ট্রেন্ড আপ করতে ইত্যাদি ইত্যাদি। ফলে এই একদিকে রাজনীতি, দ্বিতীয় দিকে আমার ইতিহাস বা ভারতবর্ষ সম্পর্কে জানার ইচ্ছে, তৃতীয় দিকে আমার সাহিত্যের প্রতি ঝোঁক, চতুর্থ দিকে বিজ্ঞানের বিষয়গুলো যে আমার একেবারে ভালো লাগতো না তা নয়, বরং এখনো আজও আমি অঙ্কের অনেক বিষয় নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে মানে বন্ধুদের সাথে আলোচনা করলে এআই নিয়ে আমি খুব ইন্টারেস্টেড, আমার বন্ধুরা জানি। ফলে সেগুলোর দিকে একটা ঝোঁক ছিল, কিন্তু আমার মনে হলো যে এই দুটোর মধ্যে যদি চয়ন করতে হয় তবে আমি হিউম্যানিটিজের দিকে গেলেই বেশি স্বচ্ছন্দ। এই যে স্বাচ্ছন্দ্য বা আমার কমফোর্টেবিলিটি, আমি এটার উপর দেখলাম যে যেটা আমি কমফোর্টেবল নই সেটার দিকে যাওয়ার চাইতে যেটা আমি কমফোর্টেবল সেটা আমার যাওয়াটা অধিকতর শ্রেয়। ফলে আমি এই কমফোর্টেবিলিটির দিকে গেলাম। আমি শুধু একটু বলবো তোমাকে যে জায়গাটায় বললাম যে পরের দিকে গিয়ে আমি ভাবনা বলো প্রেসিডেন্সিতে গিয়ে বা আলোচনা করে কিভাবে উঠে এলো, কারণ অনেকে তো তোমার এখানে প্রচুর ভিউ আমি দেখেছি, তারা আমার হয়তো জুনিয়র বা ইত্যাদি অভিভাবক, তাদের জন্য তোমার কাছে আজকে যারা অভিভাবক তারা শুনেন তাদেরও আমি বলবো এই যে একটা পারসেপশন, আমাকে আমার মাস্টারমশাইরা দেখলে মানে আমি ভুল বললে আমি আগেই কান মুলে নিচ্ছি, তারা হচ্ছে শুধরে দেবেন নিশ্চয়ই, কিন্তু আমার জাস্ট মনে হওয়াটা আমি একটু হাম্বেল ভাবে বলছি। এই যে একটা পারসেপশন যে সায়েন্স নিয়ে পড়লে প্রচুর চাকরি, আমি যেহেতু ইতিহাসের ছাত্র, তো আমি তো বিজ্ঞানের ছাত্র, ফলে ইতিহাসে আমরা ক্রোনোলজি যদি দেখি, সময় সারণী যদি দেখি, দেখবো যে এই পারসেপশনটা ভারতবর্ষে বা বাঙালি সমাজে কার্যত কবে থেকে গড়ে উঠলো, এইটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা কেউ অ্যাড্রেস করছে না। দেখা যাবে যে 70s এর পর থেকে অর্থাৎ 80s এর শেষের দিক থেকে এই মিলেনিয়াম বা 2010 2005 এই সময়কাল অবধি যে অভিভাবক ছাত্ররা গড়ে উঠেছে বা 80 দশক তো তার পরবর্তীকালটা 80 দশকের পর থেকে আমি বলছি পুরো 90 এর দশকটা দেখবে তুমি এই টেন্ডেন্সি মানে ম্যাসিভ স্কেলে চলছে। একদম আমরা ভুক্তভোগী না, ভুক্তভোগী আমি বলবো না, তোমরা লাভ তোমরা প্রফিটেবল যেহেতু থাকো এটাই আমি চাইবো, কিন্তু হচ্ছে এইটা করে উঠেছে। তা আমি বলছি এটার ঐতিহাসিক কিছু কারণ আছে, এটা আমি একসময় খুঁজতে চেষ্টা করি। আমি দেখলাম যে এর ঐতিহাসিক কারণ আছে, কারণ এই সময়টা দেখা যাবে 91-এ ভারতবর্ষে একটা বিগ চেঞ্জ, আমি বলবো একটা ম্যাগনা কার্টা ডিসিশন ভারতবর্ষের সরকার নিয়েছিল, মনমোহন সিং অর্থমন্ত্রী ছিল, নরসিমহা রাও গভর্নমেন্ট। সেটা হচ্ছে মানে এই মুক্ত অর্থনীতি, ফ্রি ইকোনমি, ওপেন ইকোনমি।
এবং ওপেন ইকোনমি কি হলো যে এফডিআই অর্থাৎ ফরেন মানে মানে বাইরের যে বিদেশি বিনিয়োগ সেটা ভারতবর্ষে খুলে দেওয়া হলো। এর ফলে কি হলো, বহুজাতিক কোম্পানি, বহুজাতিক মাল্টিন্যাশনাল যে সংস্থাগুলো তারা ভারতবর্ষে ব্যবসা করতে এলো। ফলে ভারতবর্ষ বেশি জনসংখ্যার দেশ, মানে বহু জনসংখ্যার দেশ, এই কোম্পানিগুলোর হাতে মানে প্রচুর পরিমাণে পুঁজি আছে। ফলে এরা যেটা চাইলো যে ভারতবর্ষে প্রযুক্তি নির্ভর ক্ষেত্রে সুলভ শ্রমিক এবং মেধাবী শ্রমিক তারা নিতে। এটা হচ্ছে একটা অক্ষ বলে আমি মনে করছি। দ্বিতীয় অক্ষ হচ্ছে বাঙালি সমাজেও এই স্বাধীনতার পরবর্তী সময়ের ইতিহাসটা যদি আমরা খুব সংক্ষেপে দেখি, দেখা যাবে পার্টিশন, তারপরে মন্বন্তর, তারপর রাজনৈতিক অস্থিরতা, তারপরে নকশাল মুভমেন্ট, তারপরে আমি রাজনৈতিক কথা না বলেও বলছি যে সিপিএম গভর্নমেন্টের হয়তো ভালো কাজ আছে, ভূমি সংস্কার ভালো কাজ আমি নিজে মনে করি, কিন্তু তারপরেও সিপিএম গভর্নমেন্টের এই অ্যান্টি ইন্ডাস্ট্রি মাইন্ডসেট, এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু বাঙালি সমাজেও মানে সাধারণ মানুষকে একটা অনিশ্চয়তা, একটা ভালনারেবিলিটি, এই মানে একটা আইডিয়া, মানে আমি বলছি সেন্স অফ ভালনারেবিলিটি এখানে কাজ করেছে, যে যেটা পাই সেটাই ধরি। আগে যেরকম দেখা যাবে যে তুমি দেখবে যে আমাদের ধরো 40-এর দশক, 30-এর দশক, সেখানে এমন অনেক উদাহরণ আছে প্রেসিডেন্সিতে বা বিশ্বভারতীতে বা বিভিন্ন ক্ষেত্রে যে একজন ছাত্র সে ইংরেজি নিয়ে পড়ছে, আমি মানে নিজেও বলতে পারবো, তোমাকে মানে অনেক নামও আমি উল্লেখ করে দিতে পারবো, মানে কৃতি নাম তারা ইতিহাস নিয়ে পড়ছে, পড়তে তার ভালো লাগছে না, হঠাৎ করে তার একটা বাংলা ক্লাসে এত বিদ্যাপতি ভালো লেগে গেল, সে সেই বছরটা ড্রপ করে দিয়ে পরের বছর থেকে বাংলা কবিতা নিয়ে পড়ছে। কিন্তু এই উদাহরণগুলো তুমি দেখবে 90-80 দশকে পাচ্ছ না, কারণ এখানে একটা সেন্স অফ ভালনারেবিলিটির প্রশ্ন আছে। দ্বিতীয়, এই মুক্ত অর্থনীতির যুগে দেখা যাবে যে সিনেমা, পপুলার কালচার সব মিলিয়ে তোমাকে দ্রুত বড় হতে হবে, এবং দ্রুত তোমাকে বড় না হলেও, ভালো না হলেও স্থায়ী হতে হবে। মানে আমার এমন কিছু চাই যে আপাতত পার্মানেন্ট, আমি চলে যাবে, এই চলে যাবে বিষয়টা ওই মুক্ত অর্থনীতি বা ক্যাপিটালিজমেরই একটা অংশ বলে সমস্ত সমাজ বিজ্ঞানীরা স্বীকারই করছে। ফলে এই দুটো বিষয় আমার মনে হয় যে এখানে কাজ করেছে। তার এটা তুমি একটা প্রমাণ আছে যে তুমি এটা কি তুমি বলতেছো আমি সুপ্রিয় এরকম ভালো মতো বলে গেল বলে আমি মেনে নেবো। প্রমাণ হচ্ছে এই যে বিজ্ঞান পড়লে চাকরি হবে, এই যে যারা এটা মানে ওই সময়টাই মনে করছেন, সাধারণ গড়পড়তা যারা হঠাৎ করে এটা বলছেন চায়ের আড্ডায়, বাড়ির মজা মানে মোড়ে, বা আপনার ছেলেকে, আপনার ভাইকে, এই কথাটা তারা কি হিসেবে বলছেন, কোন চাকরিটা হবে? দেখা যাবে এর 90% চাকরি তারা সাবকনসিয়াসে ভাবছেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পে চাকরি হবে। এরা কিন্তু কেউ প্রাণী বিজ্ঞানে চাকরি হবেন, বোটানিতে গিয়ে চাকরি হবে এই ভেবে কথাটা বলছে না, বলছে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে চাকরি হবে, স্কোপ ছিল। এবং এই যে সফটওয়্যার তোমার মানে মানে আমি বলবো যে এটা বলবো আমি এভলিউশন বলবো না, আমি বলবো একটা সফটওয়্যার বিপ্লব। এই যে মোবাইল বিপ্লব, হ্যাঁ, বা এই যে 2G থেকে 5G অব্দি যে যাত্রাপথ, এই যাত্রাপথ ভারতবর্ষে জ্যোতিবাবু বাংলায় প্রথম হ্যালো বললেন, তারপর থেকে সারা বাংলা জুড়ে বা ভারতবর্ষ জুড়ে এই যে মোবাইল ফোন, টেলিফোন ইন্ডাস্ট্রি, মোবাইল ইন্ডাস্ট্রি, সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এটা তো কার্যত একটা নিঃশব্দ বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন। যে আমরা আজকে হাতে ফোন নিয়েছি, একসময় আমরা দেখেছি বাড়িতে একটা টেলিফোন ছিল, আর কোনো মোবাইল ছিল না। ফলে সেই জায়গা থেকে এই নিঃশব্দ বিপ্লবের যে শরিক যে জেনারেশন গুলো, এই জেনারেশন গুলোর অভিভাবকরা সবসময় মনে করেছেন যে এই বিপ্লবে যদি আমি গা ভাসিয়ে দিতে পারি তাহলে আমার চাকরিটা নিশ্চিত, আমার রোজগারটা নিশ্চিত। ফলে এই জায়গা থেকে বিজ্ঞান শিক্ষার প্রতি ঝোঁকটা কিন্তু বেড়েছে, সেটা খুব শুভ। কিন্তু একমুখী যে কোনো কিছুই অশুভ, এটাও আমাদের বুঝতে হবে। অসাধারণ বলছো, অসাধারণ। এই ভাবনাগুলো আমি এখন অব্দি শুনিনি, আমি অনেকের কাছে গেছি। সুপ্রিয়, এই জন্য সুপ্রিয় আমাদের সবার কাছে। এবার সুপ্রিয় অনেকগুলা বিষয় উঠে আসলো এখান থেকে, আমি এক এক করে যাচ্ছি তার মধ্যে, যদি তোমার কোনো আপত্তি। না, একদম নিশ্চয়।